হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আজ থেকে শুরু হয়েছে তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা। আজ 30শে সেপ্টেম্বর। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। ফার্স্ট শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছে তার সম্ভাব্য প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা থেকে দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, কনক রেলে কোন নৃত্যের জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছে? এই প্রশ্নটা এসএসসি এমটিএস 2023 সালে এসেছিল। তো কনক রেলে তিনি একজন মোহিনীনাট্যম নৃত্যশিল্পী। মোহিনীনাট্যম নৃত্যের জন্য কনক রেলে 2013 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মোহিনীনাট্যম ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এই মোহিনীনাট্যম। কেরালা রাজ্যের অপর শাস্ত্রীয় নৃত্যর নাম হলো কথাকলি। ঠিক আছে, কথাকলি এবং মোহিনীনাট্যম এই দুটোই কিন্তু কেরালার শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। তো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। খ্রিস্টপূর্ব 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহযোগিতায় শেষ নন্দ শাসক ধননন্দকে পরাজিত করে এবং এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তো নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি ছিল? তো অশোক ছিল মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক আছে। ঈশ্বরী প্রসাদ কত্থকের কোন ঘরানার শিল্পী? দেখো, এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 সালে এসেছিল। তো তোমরা যারা আমার রেগুলার ক্লাস দেখো, তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পেরেছো। তো ঈশ্বরী প্রসাদ কত্থকের লখনৌ ঘরানার শিল্পী। কত্থকের লখনৌ ঘরানার শিল্পী ছিলেন এই ঈশ্বরী প্রসাদ। কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। দেখো, কত্থকের যে ঘরানাগুলো হলো লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা এবং রায়গড় ঘরানা। লখনৌ ঘরানার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী ঈশ্বরী প্রসাদ, জয়পুর ঘরানার ভানুজি এবং বেনারস ঘরানার হলো জানকী প্রসাদ। ঠিক আছে, চলো নেক্সট। 2023-24 ডব্লিউপিএল ওমেন প্রিমিয়ার লিগ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক কে ছিলেন? 2024 ডব্লিউপিএল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক কে ছিলেন? তো তিনি হলেন স্মৃতি মান্ধানা। এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের করে দিয়েছি। 2024 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে কিন্তু প্রথমবারের মতন ওমেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, তো সেই দলের ক্যাপ্টেন ছিল স্মৃতি মান্ধানা। ঠিক আছে, 2024 সালে ওমেন প্রিমিয়ার লিগ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। সেই দলেরই ক্যাপ্টেন ছিল স্মৃতি মান্ধানা। লোসার উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালন করা হয়? এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 সালে এসেছিল। আমি কিন্তু এই প্রশ্নটা অনেকবার করে দিয়েছি, তোমরা যারা রেগুলার ক্লাস দেখো। তো লোসার উৎসব এটা কিন্তু লাদাখের উৎসব। লোসার উৎসব হলো তিব্বতী নববর্ষ উপলক্ষে পালন করা হয়। এই লোসার উৎসবটি হচ্ছে তিব্বতী নববর্ষ। এই তিব্বতী নববর্ষ উপলক্ষে এই লোসার উৎসব পালন করা হয়। আর লোসার কিন্তু লাদাখে পালন করা হয়। এছাড়াও এই লোসার উৎসব সিকিম, অরুণাচল প্রদেশ এইসব এলাকা থেকেও কিন্তু লোসার উৎসব পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র কি? তো সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র হলো Na2CO3। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র। আর যদি বলে সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সূত্র কি? তো সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সূত্র
NaHCO3। NaHCO3 এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সূত্র, আর Na2CO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে কম? আমি কিন্তু এই প্রশ্ন তোমাদের বারবার বলে দিয়েছিলাম 2011 সালের জনগণনা থেকে অনেক প্রশ্ন আসবে। তো দেখো প্রথম শিফটে কিন্তু তোমাদের 2011 সালের জনগণনা থেকে এসে গেছে। তো দাদরা নগর হাভেলি হলো ভারতের সব থেকে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল। দাদরা নগর হাভেলি হলো ভারতের সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল। দাদরা এবং নগর হাভেলির সাক্ষরতার হার 76.24%। আর ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার 92.28%। 92.28% হলো লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার। আর সবচেয়ে কম দাদরা এবং নগর হাভেলি, সেখানকার সাক্ষরতার হার 76.24%। আমরা যদি রাজ্যগুলো দেখি, রাজ্যে কিন্তু সবচেয়ে সাক্ষরতার হার বেশি কেরালা। কেরালা রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি এবং সব থেকে কম কিন্তু বিহার রাজ্যে। বিহার রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম আর সব থেকে বেশি কেরালা। ভারতের গড় সাক্ষরতার হার 74.04%। ভারতের পুরুষ সাক্ষরতার হার 82.14%। ভারতে মহিলা সাক্ষরতার হার 65.46%। ভারতের সঙ্গে কয়টি দেশের স্থল সীমানা রয়েছে? ভারতের সঙ্গে কয়টি দেশের স্থল সীমানা রয়েছে? তো সঠিক উত্তর হবে 7টি দেশের সঙ্গে। ভারতের সঙ্গে 7টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। সেই 7টি দেশ কি কি? পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চীন, বাংলাদেশ, ভুটান, মায়ানমার। আর ভারতের মোট স্থল সীমান্ত হলো 15,106.7 কিলোমিটার। 15,106.7 কিলোমিটার ভারতের টোটাল স্থল সীমানা। সব থেকে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। তাদের সঙ্গে ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য 4,096.7 কিমি। 4,096.7 কিমি। আর সব থেকে কম সীমানা রয়েছে আফগানিস্তানের সঙ্গে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51A কোন ভাগের অন্তর্ভুক্ত? তো দেখো 51A তোমাদের কিন্তু এসএসসির কিন্তু সব থেকে প্রিয় একটা প্রশ্ন। এই 51A থেকে কিন্তু প্রতিটা শিফটেই বা প্রতিটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন দিয়ে থাকে। তো 51A ভারতীয় সংবিধানে ভাগ 4-এর এতে রয়েছে। ঠিক আছে, ভাগ 4-এর এতে রয়েছে। এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে মৌলিক কর্তব্য সম্পর্কে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়। আর শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তখন মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। পরবর্তীতে 86তম সংবিধান সংশোধন 2002 সালে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক আছে। নিম্নলিখিত কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করেছিল? এটা তোমাদের এসএসসি জিডি 2024 সালে যে পরীক্ষাটা হলো, এখানে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কোন রাজবংশ? সঙ্গম। দেখো 1376 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রথম হরিহর এবং বুক্কা। দেখো 1336 সালে তখন কোন সুলতান দিল্লি শাসন করত? তো 1336 সালে মোহাম্মদ বিন তুগলক কিন্তু দিল্লির সুলতান ছিলেন। তো মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। আর বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বা শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের 4টি রাজবংশ অন্তর্ভুক্ত হয়েছিল।
এটা কি কি? সঙ্গম, শালুক, টুলুপ এবং আরবিটো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বইটি দাদাভাই নৌরোজি লিখেছিলেন? এটা কিন্তু আমি 82 বা 81 নম্বর প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ারে কিন্তু এটাই প্রশ্ন ছিল। ঠিক আছে, সম্ভবত 80 থেকে 82 মধ্যে যে এর মধ্যে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আমি কিন্তু এটা করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটি ছিল দাদাভাই নৌরোজির লেখা। দাদাভাই নৌরোজি হলেন ভারতের অর্থনীতির জনক। দাদাভাই নৌরোজি প্রথম ভারতের জাতীয় আয় গণনা করেছিলেন, আর তিনি হলেন ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। ঠিক আছে, দাদাভাই নৌরোজিকে বলা হয় ভারতের মহান বৃদ্ধ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব বিধান পরিষদ কবে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল? তো পাঞ্জাব বিধান পরিষদ 1969 সালে পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিল আইন দ্বারা বিলুপ্ত করা হয়েছিল, যা 1 জানুয়ারি 1970 সালে কার্যকর করা হয়েছিল। তো পাঞ্জাব বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল 1969 সালের পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিল আইন দ্বারা 1 জানুয়ারি 1970 সালে। সাজনা বাথুলা, সাজনা বাথুলা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সাজনা বাথুলা তিনি একজন অ্যাথলেটিক্স এবং দৌড়বিদ। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি এর অভাবে কোন রোগটি হয়? একেবারে হুবহু তুলে দিয়েছে প্রিভিয়াস ইয়ারের থেকে। দেখো, এটা কিন্তু আমি সম্ভবত 80 নম্বর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু এটা ছিল। ঠিক আছে, তো ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগটি হয়। ঠিক আছে, ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ। ঠিক আছে, চলো নেক্সট। লাল টমেটোয় সাধারণত কোন অ্যাসিড পাওয়া যায়? তো লাল টমেটোয় পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। দেখো, বেশিরভাগ টমেটো পাকলে লাল হয়, তার কারণ হচ্ছে লাইকোপিনের উপস্থিতি। এই লাইকোপিনের উপস্থিতির জন্য টমেটো লাল হয়। তোমাদের প্রশ্ন আসতেই পারে টমেটো লাল হয় কিসের জন্য? তো এই লাইকোপিনের উপস্থিতির জন্য টমেটো পাকলে লাল হয়ে যায়। কে এম মুন্সি এর লেখা দ্য গ্লোরি অফ পাঠান কোন ভাষায় লেখা? দ্য গ্লোরি অফ পাঠান এটি কিন্তু গুজরাটি ভাষায় লেখা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রবি ফসলের সময়কাল কত? তো রবি ফসল এটি সাধারণত অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত হলো রবি মৌসুমের মেয়াদকাল। তো রবি ফসল বপন করা হয় অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের শুরুতে এবং রবি ফসল কাটা হয় এপ্রিল মাসে। ঠিক আছে, এই শীতকালীন ফসলকে বলা হয় রবি ফসল। রবি শস্যের উদাহরণ হচ্ছে গম, ভুট্টা, যব, ছোলা এবং সরিষা। এগুলো কিন্তু হলো রবি ফসলের উদাহরণ। মৌসিনরাম কোথায় অবস্থিত? তো মৌসিনরাম হলো মেঘালয় রাজ্যে খাসি পাহাড়ে অবস্থিত। মৌসিনরাম মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান, যেখানে বার্ষিক 11,872 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, 11,872 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। শেষ প্রশ্ন, সঙ্গীত ক্ষেত্রে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঙ্গীত ক্ষেত্রে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠা ছিলেন ওস্তাদ আমির খান। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখন প্রথমত এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।